আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 15 লাখ সরকারি চাকরিজীবীকে 30 নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের। হিসাব না দিলে পদোন্নতি বাধ্যতামূলক অবসর সহ আইনি ব্যবস্থা। ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক আরও দৃঢ় করতে চায়, দেশটির হাই কমিশনের সাথে বৈঠক শেষে জানালেন মির্জা ফখরুল। সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেফতার, নির্যাতন ও মাদকের মিথ্যা মামলায় আটকের অভিযোগে র্যাবের 6 কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা। বন্যা পরবর্তী পুনর্বাসন, পুলিশ সংস্কার এবং নির্বাচন ব্যবস্থা পুনর্গঠন সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। 15 লাখ সরকারি চাকরিজীবীকে 30 নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। হিসাব না দিলে পদোন্নতি, বরখাস্ত, এমনকি বাধ্যতামূলক অবসর দেওয়া হবে বলে জানান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। তিনি জানান, কর্মকর্তা কর্মচারীদের তথ্য প্রকাশ করা হবে না, তবে যাচাই করবে নিজ দপ্তর। সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়টি গুজব বলেও জানান জনপ্রশাসন সচিব। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সরকারি চাকরিকে বলা হয় সোনার হরিণ, যাকে পাবার জন্য লাখ এমনকি কোটি টাকাও খরচ করেন অনেকেই। একসময় সোনার হরিণ হয়ে যায় আলাদিনের চেরাগ, ড্রাইভার, পিয়ন, কেরানিও হন কোটিপতি। সরকারি কর্মচারী আইনে সম্পদের হিসেব জমা দেবার বিধান থাকলেও এতদিন তা চলত নাম কাওয়াস্তে। এবার তা বাস্তবায়নে কঠোর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। 30 নভেম্বরের মধ্যে সব সরকারি চাকরিজীবীকে বাধ্যতামূলকভাবে সম্পদের হিসাব জমা দিতে হবে। 2024 সালের বিষয়টা 30 নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। আর এরপর থেকে প্রতি বছর যাতে বারবার এটা বলতে না হয়, আইনটা চেঞ্জ করতে না হয়, প্রতি বছরের 31 ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। এটা কিভাবে জমা দিতে হবে? সিলগালাকৃত খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জমা দিতে হবে। বিজ্ঞ আদালতের আদেশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত সম্পদ বিবরণীর তথ্য সম্পূর্ণ বা আংশিক হস্তান্তরযোগ্য নয়। সরকারি চাকরিজীবীদের সম্পদের তথ্য প্রকাশ করা হবে না, নিজ দপ্তর সেগুলোর যাচাই করবে। জমা না দিলে বা ভুল তথ্য দিলে বিধি অনুযায়ী দণ্ড দেওয়া হবে। এতে দুর্নীতি কমবে বলে আশা করছেন সচিব। সম্পদ বিবরণী দেওয়া মানে তার একটা লাগাম, তারপরে যদি আনলিমিটেড হয় তাকে ধরার জন্য সেই ডিপার্টমেন্টালি ব্যবস্থা থাকবে। লঘুদণ্ড তো বোঝেন, স্বল্প মাত্রায়। কতে বলা আছে তিরস্কার, নির্দিষ্ট মেয়াদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত রাখা, বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণ। গুরুদণ্ড 4টা আছে: নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ, আইনানুগভাবে বাধ্যতামূলক অবসর প্রদান, চাকরি হইতে অপসারণ, চাকরি হইতে বরখাস্তকরণ। এটা দিয়ে দেখবেন যে কিছু কিছু মাত্রায় যারা এই যে আমাদের কি বলবো জায়েন্ট হয়ে গেছিল না, ফাইন্যান্সিয়াল জায়েন্ট, এটাই বোধহয় বলা ভালো, তারা অন্তত সচেতন হবে। এবং অনেক জায়গায় আমি আশাবাদী দুর্নীতিতে একটা লাগাম টানা হবে। এটা সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ছে বলে যে চিঠি অনলাইনে ঘুরছে তা গুজব বলে জানান জনপ্রশাসন সচিব। আমার একটাই উত্তর, গুজবে কান দিবেন না। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। যেমন প্রতি বছর ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে বিএনপির সাথে ভারতের রাজনৈতিক দলগুলো ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে চায় বলে জানান দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মা। দ্বিপাক্ষিক বৈঠকের পর এসব কথা জানান মির্জা ফখরুল। আরেক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে জনগণের আস্থার প্রতিদান দেওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর বিদেশি কূটনীতিকদের সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব। বৈঠকে উপস্থিত ছিলেন উপ হাইকমিশনার প্রবণ বাধে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও শামা ওবায়েদ। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকের পর সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, বাংলাদেশের সাথে সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি জাতীয় নিরাপত্তা সহ অন্যান্য সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছে ভারত। বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক আরো দৃঢ় করতে চান। বিশেষ করে এই পরিবর্তনের পরে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে তারা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন, কথা বলছেন। আমাদের সঙ্গে বিএনপি এজ এ পলিটিক্যাল পার্টি, আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক সেটাকে দৃঢ় করতে চান, এই অবস্থা তারা তৈরি করছেন। এবং এই সম্পর্কের মধ্যে আরও কি করে সুস্থতা, আরো পজিটিভিটি কি করে নিয়ে আসা যায় সেই বিষয়টার উপরে তারা কাজ করতে আগ্রহী। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে জনগণের আস্থা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, শিগগিরই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, ফ্যাসিবাদের দোসরদের ফিরে আসার সুযোগ দেওয়া যাবে না। দীর্ঘ সময় নেবেন না। এই দেশের জনগণের ভাগ্য নির্ধারণ করার অধিকার জনপ্রতিনিধি, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের। এই কথাটা বোধহয় ভুলেই যান। একবার নরম গদিওয়ালা সোফায় বসে গাড়িতে পতাকা উঠলে আর এটা ছাড়তে ইচ্ছা করে না, এটা স্বাভাবিক কথা বাংলাদেশের সাধারণ মানুষের। তবে এই মোহমুক্তি আপনাদের হোক, এটাই কামনা করি। অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দেন। ভারতকে প্রভুত্ব না করার আহ্বান জানিয়ে হাফিজউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের ভাগ্য দেশের জনগণই নির্ধারণ করবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বন্যা পরবর্তী পুনর্বাসন, পুলিশ প্রশাসনের সংস্কার ও নির্বাচন ব্যবস্থা পুনর্গঠন সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ। সংস্থাটি বাংলাদেশের প্রধান গোয়েন লুইস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করে এ সহায়তার কথা জানান। এছাড়াও বৈঠকে দুর্নীতি দমন, রোহিঙ্গা সংকট ও জুলাই আগস্টের হত্যাকাণ্ডে জাতিসংঘের তদন্ত কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টা জানান, পুলিশ প্রশাসনের সংস্কারকে অগ্রাধিকারের শীর্ষে রেখেছে তার সরকার। একই সাথে ভোট অবাধ ও সুষ্ঠু করতে একটি সংস্কার কমিশনও গঠন করা হয়েছে। পরে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভসি। এ সময় অর্থনীতি, বাণিজ্য, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এদিকে শ্রম পুনর্গঠন ও ম্যানগ্রোভ গবেষণায় ডেনমার্কের সহযোগিতা চেয়েছেন ডক্টর ইউনূস। বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার সাক্ষাৎ করলে জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সহযোগিতাও চান প্রধান উপদেষ্টা। সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীমকে রোববার সন্ধ্যায় রাজধানী বারিধারা থেকে গ্রেফতার করেছে র্যাব। পরে তাকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহিদ ফারুক শামীমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে, তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গুম, নির্যাতন ও মাদকের মিথ্যা মামলায় আটকের অভিযোগে র্যাবের ৬ কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন এক চিকিৎসক। দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এ অভিযোগ দেন তিনি। অভিযুক্তরা ২০২১ সালে র্যাবে কর্মরত ছিলেন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭১ জনের বিরুদ্ধে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের আরও একটি অভিযোগ দায়ের করা হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন দপ্তরে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ভুয়া পরিচয়, মাদক ব্যবসা ও সনদ জালিয়াতির অভিযোগে ২০২১ সালের ১ আগস্ট ডাক্তার ইসরাত রফিক ঈশিতাকে গ্রেপ্তার করে র্যাব। গত ২৯ মে ৩টি মামলার একটিতে তাকে খালাস দেয় হাইকোর্ট। রায়ে বলা হয়, প্রভাবশালীর চাপে তাকে ফাঁসিয়েছিল র্যাব। রোববার র্যাবের ৬ কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেন ডাক্তার ঈশিতা। ওই ৫ দিন আমার তো চোখ বন্ধ ছিল হেডকোয়ার্টারে যখন ছিলাম। তো আমার সামনে তারা যখন কথা বলেছে, ফার্স্ট নাইটটাই আমার চোখ ওপেন ছিল, আর সেকেন্ড দিন থেকে আমার চোখ টোক সব বাঁধা ছিল। অভিযোগ করেছি স্কোয়াড্রন লিডার আলী আশরাফ, আইটি স্পেশালিস্ট রাকিব,
অ্যাডিশনাল এসপি মোহাম্মদ আখতারুজ্জামান। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত 18 জুলাই বিকেলে রাজধানীর উত্তরার আজমপুরে পুলিশের গুলিতে নিহত হন ডক্টর সজীব সরকার। বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেন সজীবের বাবা ও বোন। আমার ভাইয়ের বুকের বাম দিকে গুলি লাগছে, বাম দিকে গুলি লেগে সেটা হাতের ডান সাইডের একটা সাইড দিয়ে বের হয়ে গিয়েছে। সঠিকটা উদ্ঘাটন করে সঠিক বিচারের জন্য আমি এখানে এসেছি। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, র্যাবের বিরুদ্ধে দেয়া অভিযোগ খতিয়ে দেখা হবে। এছাড়া সব অভিযোগ তদন্তের পর তা বিশ্লেষণ করে কয়েকটি মামলা ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে। র্যাবের বিরুদ্ধে অভিযোগ আগে যেটা হয়েছিল যে তাকে গ্রেপ্তার করে নিয়ে মামলায় দেয়া, এবং তিনি যে প্রতিকারগুলো চেয়েছিলেন আদালতের কাছে সেটা হচ্ছে যে ওনার বিরুদ্ধে যে মামলা, মিথ্যা মামলাটা হয়েছিল সেগুলো নিয়ে কিন্তু হাইকোর্টে নানান কথাবার্তা হয়েছে, কিন্তু ওনাকে যে গুম করে রাখা হয়েছে, যে সিক্রেটলি তাকে নিয়ে যে আইন বহির্ভূতভাবে গোপন কারাগারে আটক রাখা, এইটার ব্যাপারে কিন্তু আজকে এসেছেন, যেটা কখনো কোনো আদালতে এই বিষয়টি উত্থাপিত হয়নি। এটা বিচার্য হবে কি হবে না সেটা কিন্তু একটা প্রথম প্রশ্ন আছে। যদি ক্রাইমস ট্রাইব্যুনালের আইনে বিচার্য হয় সেখানে আইনের মধ্যে কিন্তু বলা আছে যে মৃত্যুদণ্ড কিংবা অন্যান্য দণ্ড, সেটা ট্রাইব্যুনাল গ্র্যাভিটি অনুযায়ী সেন্টেন্সিং এর ক্ষেত্রে ট্রাইব্যুনাল তার ডিসক্রিশন প্রয়োগ করে কিন্তু দেবেন। এ নিয়ে ট্রাইব্যুনালে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মোট অভিযোগের সংখ্যা 28টি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে দেশের বর্তমান সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও বাহিনীর কার্যক্রম সম্পর্কে অন্তর্বর্তী সরকার প্রধানকে অবহিত করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধানকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন ডক্টর ইউনূস। সরকারি কর্ম কমিশনের সংস্কার, চেয়ারম্যানের পদত্যাগ ও প্রতিষ্ঠান পুনর্গঠনের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী সরকারি চাকরি প্রত্যাশীরা। রাজধানীর আগারগাঁওয়ে বৈষম্য বিরোধী সরকারি চাকরি প্রত্যাশী ব্যানারে লং মার্চ টু পিএসসি বিষয় বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা এই দাবি জানান। এ সময় প্রশ্ন ফাঁসে জড়িতদের যথাযথ শাস্তি না দিলে পিএসসি ভবন ঘেরাও করার হুঁশিয়ারি দেন তারা। প্রশ্ন ফাঁস একটা জ্বলন্ত প্রমাণ থাকা সত্ত্বেও কিভাবে তারা অমিট করতে পারে, আমাদের এটা বোধগম্য হয় না। এই জন্য আমাদের দাবি, সারা বাংলাদেশের চাকরি প্রত্যাশী সমস্ত ছাত্র সমাজের একটা দাবি হলো যে তারা এই কমিশনের উপর আস্থা রাখতে পারছে না। এই কমিশনকে ভেঙে দিয়ে আপনারা অতি দ্রুত একটা সৎ নিষ্ঠাবান মানুষদের নিয়ে একটা নতুন কমিটি গঠন করেন। এবারে পাটেক্স খেলার খবর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ আয়োজনে কোনো শঙ্কা দেখছেন না বিসিবি ক্রিকেটে অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস। আর বাংলাদেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রতিনিধি দল। চট্টগ্রামে জহুর আহমেদ স্টেডিয়াম পরিদর্শন শেষে গণমাধ্যমকে একথা বলেন শাহরিয়ার নাফিস। এদিকে সিরিজকে সামনে রেখে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিরাপত্তা মহড়া দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরাগ আরমানের রিপোর্ট। রণক্ষেত্রে পরিণত হয়েছে মিরপুরের হোম অব ক্রিকেট। আকাশে সেনাবাহিনীর হেলিকপ্টার, মাঠে সশস্ত্র বাহিনীর রণহুঙ্কার, যুদ্ধের দামামা, এসবই ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সম্প্রতি রাজনৈতিক অস্থিরতায় সরে গেছে নারী টি-20 বিশ্বকাপ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের 2টি ম্যাচ খেলতে 16 অক্টোবর ঢাকায় আসবে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের নিরাপত্তার ব্যাপারে যেন কোনো শঙ্কা না থাকে, তার জন্যই এই সেনা মহড়া। দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরকে সফল করে তুলতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তাদেরকে চিন্তামুক্ত রাখতেই মিরপুর স্টেডিয়ামে এই বিশেষ মহড়া। সেনাবাহিনীর সঙ্গে মহড়ায় অংশ নেয় র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এদিকে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেছে দক্ষিণ আফ্রিকার 3 সদস্যের প্রতিনিধি দল। তারা স্টেডিয়ামের ইনডোর আউটডোর সহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন। একেবারে রেগুলার একটা ব্যাপার। ওরা বিভিন্ন দেশে ইন্ডিয়াতে খেলা হোক, পাকিস্তানে খেলা হোক, নিউজিল্যান্ডে খেলা হোক, অস্ট্রেলিয়াতে হোক, যেখানেই হোক, ওরা প্রত্যেকটা দল যাওয়ার আগে একটা প্রতিনিধি দল পাঠায়, সো দ্যাট দে ক্যান নো যে কোথায় কি হচ্ছে। তো এটার উপর ডেফিনেটলি ওরা ইন্টারনালি ওদের বোর্ডকে রিপোর্ট দিবে, বাট খেলা না হওয়া নিয়ে আমাদের মধ্যে কোনো সংশয় নেই। আগামী 21 অক্টোবর ঢাকায় এবং 29 অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।
পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। 15 লাখ সরকারি চাকরিজীবীকে 30 নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের। হিসাব না দিলে পদোন্নতি বাধ্যতামূলক অবসর সহ আইনি ব্যবস্থা। ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় দেশটির হাই কমিশনারের সাথে বৈঠক শেষে জানালেন মির্জা ফখরুল। সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেফতার। নির্যাতন ও মাদকের মিথ্যা মামলায় আটকের অভিযোগে র্যাবের 6 কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা। বন্যা পরবর্তী পুনর্বাসন, পুলিশ সংস্কার এবং নির্বাচন ব্যবস্থা পুনর্গঠন সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।